আমরা সবাই জানি যে আমাদের সিটেটের নোটিফিকেশন চলে আসছে। এবার আমাদের জোর কদমে কাজ চলতে হবে। তো আমরা কি করে জোর কদমে কাজ চালাবো এবং বিশেষ করে বাংলা থেকে আমাদের কোন কোন টপিক পড়তে হবে, কোন কোন টপিকটা পড়তে হবে, কিভাবে পড়তে হবে, তার সম্পূর্ণ একটা রূপরেখা বলুন কিংবা একটা সম্পূর্ণ গাইড আমি আপনাদের এই ক্লাসে দিতে চলেছি। তাই সম্পূর্ণ ক্লাসটা আপনারা দেখতে থাকুন। তো প্রথমও আমি বলে রাখি, প্রথমত যে পেপার 1 এবং পেপার 2 বলে কোনো সমস্যা নাই। এই পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাস কিন্তু সমান, এটা আপনারা মাথায় রাখুন। পেপার 1 এবং পেপার 2 এর সিলেবাসে কোনো সমস্যা নাই, সিলেবাস কিন্তু একদম সেম সিলেবাস। শুধুমাত্র কোয়েশ্চনের প্যাটার্নটা একটু ডিফিকাল্ট হবে। যেমন পেপার 1-এ কোয়েশ্চনটা একটু ইজি টাইপের কোয়েশ্চনগুলো আসতে পারে, কিংবা পেপার 2 এর কোয়েশ্চনগুলো একটু কঠিন আসতে পারে, ওইটাই থাকবে, আর বাকি তেমন কিছু নয়। তাছাড়া ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর ক্ষেত্রে যদি বলি, তাহলে সিলেবাস সেম, কিন্তু ল্যাঙ্গুয়েজ 1-এ আপনাদের কবিতা থাকবে আর ল্যাঙ্গুয়েজ 2-তে কবিতা থাকবে না। কবিতার পরিবর্তে আরেকটা এক্সট্রা গদ্যাংশ দেওয়া থাকবে, ঠিক আছে। তো এই ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 এর আপনাদের যেটা মানে এই যে আপনারা বলেন না যে স্যার পেপার 1 পেপার 2 ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2, আসলে এই বললে কিছু নেই। আপনারা বাংলা আছে তার মানে এই টপিকগুলো দেখতে হবে। একটা সম্পূর্ণ একটা স্টাডি গাইড আমি আপনাদের এবারে দিতে চলেছি, দেখতে থাকুন। বাংলা ভাষায় টোটাল 30টা নম্বর আসবে। বাংলা যে বিভাগ আছে ওই বিভাগে আমাদের টোটাল 30 নম্বর আমরা পরীক্ষায় পাবো। মনে থাকবে 30 নম্বর আমরা পাবো। 30 নম্বরের জন্য আমাদের টোটাল পরীক্ষার সময় থাকবে 2.5 ঘন্টা 150 মিনিট, এবং বাংলার জন্য 30টা নম্বর বরাদ্দ থাকবে। পেপার 1 এবং পেপার 2 উভয়ের জন্যই প্রযোজ্য হবে। পেপার 1-এও আপনারা বাংলা নিতে পারেন বা পেপার 2-এও আপনারা বাংলা নিতে পারবেন। এবারে এখানে দুটো সেকশন থেকে আমাদের প্রশ্ন আসবে। প্রশ্নটা আসবে আমাদের দুটো সেকশন থেকে। একটা সেকশন হচ্ছে বাংলা প্যাডাগজি। এই বাংলা প্যাডাগজি থেকে আমাদের থাকবে 15 নম্বর। ক্লিয়ার স্যার? টোটাল 30 নম্বর আসবে আমরা দেখেছি। তো বাংলা প্যাডাগজি থেকে আমাদের আসবে 15 নম্বর। আর বুধ পরীক্ষণ এবং ব্যাকরণ অর্থাৎ প্যাসেজ, কবিতা এবং গ্রামার থেকে আমাদের আসবে আরও 15 নম্বর। আবারও বলে রাখি, ল্যাঙ্গুয়েজ 1-এ আমাদের একটা প্যাসেজ থাকবে এবং একটা পোয়েম থাকবে। একটা প্যাসেজ এবং একটা পোয়েম থাকবে ল্যাঙ্গুয়েজ 1-এ। আর ল্যাঙ্গুয়েজ 2 যারা বাংলা নেবেন তারা কোনো পোয়েম পাবেন না, আপনারা সরাসরি দুটা প্যাসেজ বা দুটা গদ্যাংশ পাবেন। ক্লিয়ার? তো এই বুধ পরীক্ষণ মানে হচ্ছে এই যে প্যাসেজের কথা বললাম, অনুচ্ছেদের কথা বললাম, এই অনুচ্ছেদ এবং বাংলা গ্রামার মিলে আমাদের আরও 15 নম্বর থাকবে, আর প্যাডাগজিতে 15 নম্বর। এবার আমরা নেক্সট স্লাইডে যাই। এবার দেখুন, এই প্যাডাগজির মূলত যে 15টা অধ্যায়, এই অধ্যায়কে 4টা মূল ভাগে বিভক্ত করা যায়। এক নম্বর হচ্ছে ফাউন্ডেশন অ্যান্ড থিওরি। থিওরির দিক দিয়ে আমাদের কী পড়তে হবে? ভাষা শিখন এবং আয়ত্তীকরণ, যেটা আমাদের প্রথম টপিক। ভাষা শিখন এবং আয়ত্তীকরণ, এই টপিকটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপর ভাষার কাজ বা ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ আমরা যেটা বলি। তাছাড়া ভাষা বিজ্ঞানীদের তত্ত্ব, যেমন পিয়াগেটের তত্ত্ব, বাইকটস্কির তত্ত্ব, নম চমস্কির তত্ত্ব, বা আরও 1-2 জন এই ধরনের ভাষা বিজ্ঞানী রয়েছেন, তাদের তত্ত্বগুলো আমাদেরকে পড়তে হবে। তো কোন কোন জিনিসগুলো আমাদের পড়তে হবে, এই জিনিসগুলো যদি না জানি তাহলে কিন্তু পরীক্ষায় কখনো সাকসেস হওয়া যায় না। তাই আগে কী পড়তে হবে এইগুলো আগে আমাকে একটা কপিতে নোট ডাউন করতে হবে, যে এই টপিকগুলো আমাকে কমপ্লিট করতে হবে, ঝালাই মালাই করতে হবে। তারপর সেকেন্ড হবে আমাদের ক্লাসরুম এবং লার্নিং সম্বন্ধীয় আমাদের যে টপিকগুলো আছে, এগুলো হচ্ছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ, ঠিক আছে। তারপর হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। তাছাড়া আমাদের পড়তে হবে শিখন অক্ষমতা বা লার্নিং ডিসেবিলিটিস। এই টপিকগুলো কিন্তু বাংলা প্যাডাগজির অন্তর্ভুক্ত আছে। এই যে 15 নম্বর যে বলেছিলাম, এই 15 মার্কসের মধ্যেই সবগুলা অন্তর্ভুক্ত থাকবে। তারপর মেথড এবং এভালুয়েশন, পদ্ধতি এবং মূল্যায়ন, মাতৃভাষা শিক্ষাদানের নীতি, মাতৃভাষা শিক্ষাদানের নীতি জানতে হবে, এবং ভাষাগত দক্ষতা। বিশেষ করে ভাষাগত দক্ষতা 4 প্রকার আপনারা জানেন: শ্রবণ, কথন, পঠন এবং লিখন, লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। এই যে 4টা যে দক্ষতা আছে, 4টে দক্ষতা, এই 4টা দক্ষতা শুধু জানলে হবে না। পঠন, শ্রবণ, কথন, পঠন, লিখন, এই 4টার ব্যাপারে পুরো এলাবোরেট আপনাকে জানতে হবে।
পঠনের মধ্যে অনেক ধরনের পঠন আছে, লিখনের মধ্যেই অনেক ধরনের লিখন আছে, লিখনের স্টেপ আছে, তাছাড়া শ্রবণেরও অনেক ভাগ আছে, পঠনেরও অনেক ভাগ আছে। এই সবগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। ভাষা শিখনে ব্যাকরণের ভূমিকা, রুল অফ গ্রামার ইন ল্যাঙ্গুয়েজ টিচিং, খুব গুরুত্বপূর্ণ টপিক। তারপর মেথড, মেথড বলতে এখানে শুধু টপ ডাউন এবং বটম আপ দিয়েছি, এখানে এক্সেট্রা দেওয়া আছে, তার মানে আরও অনেক টপিক আছে। শুধুমাত্র টপ ডাউন এবং বটম আপ বললে আমাদের ভুল হবে, আরও অনেক মেথড আছে যে মেথডগুলো আমাদেরকে পড়তে হবে। আমরা ক্লাসের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেকটা টপিক এক একটা ধরে ধরে আমি আপনাদেরকে করিয়ে দেব। তারপর মূল্যায়ন, অ্যাসেসমেন্ট বা এভালুয়েশন বলুন, এই টপিকটা কিন্তু আমাদেরকে খুব যত্ন সহকারে ভালো করে দেখতে হবে। তারপর কিছু পলিসিস বা অ্যাক্টস যেগুলো আছে, যেমন শিক্ষণ উপকরণ বা টিএলএম সম্বন্ধে আমাদের জানা অবশ্যই দরকার। প্রতিকারমূলক শিক্ষণ বা রিমিডিয়াল টিচিং কি, তো রিমিডিয়াল টিচিং যখন পড়বো তখন ডায়াগনস্টিক টিচিংটা অটোমেটিক্যালি চলে আসবে। তো একটার মধ্যে একটা অন্তর্ভুক্ত আছে প্রত্যেকটা। আমরা যখন ক্লাস করাবো তখন আপনারা প্রত্যেকটা টপিক মিলিয়ে নেবেন যে স্যার প্রত্যেকটা টপিকের ক্লাস হচ্ছে কিনা না, আপনারা দেখে নেবেন যে 100% প্রত্যেকটা টপিকের ক্লাস কিন্তু আমরা করাবো। শিক্ষার অধিকার আইন 2009 আমাদের পড়তে হবে, আরটি অ্যাক্ট 2009, এনসিএফ 2005, এনইপি 2020। তো তার সঙ্গে আরেকটা যুক্ত হবে যেটাকে বলা হয় এফএলএন টপিকটাও কিন্তু এখানে অ্যাড হবে। তাছাড়া এখানে পিয়াগেট, ভাইগোটস্কি, চমস্কির সম্বন্ধে পুরো বিস্তারিত আলোচনা আমরা জানব। পিয়াগেট বলেছিলেন শিশুর জ্ঞানমূলক ভাষা এবং বিকাশ, এই এতটুকু জানলে কিন্তু আমাদের হবে না, পিয়াগেট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আমাদের জানতে হবে। ভাইগোটস্কি বলেছিলেন সমাজ এবং সংস্কৃতির মাধ্যমে শিশুরা ভাষা শেখে। তো শুধুমাত্র এতটুকুতে আমাদের সীমাবদ্ধ থাকলে কিন্তু চলবে না, ইন এ ব্রড সেন্স আমাদেরকে জানতে হবে। চমস্কি বলেছিলেন যে জন্মগত ভাষা হচ্ছে একটা আয়ত্তিকর যন্ত্র, বা শিশুদের ব্রেনের মধ্যে একটা যন্ত্র থাকে এলএডি, এর মধ্যে শিশুরা মানে ভাষা শেখে। তো শুধুমাত্র এতটুকুতে আমাদের সীমাবদ্ধ থাকলে চলবে না, একটা বিস্তারিতভাবে আমাদের জানতে হবে। তারপর এনসিএফ 2005 বা আরটি অ্যাক্ট 2009, এনইপি 2020 একদম সম্পূর্ণ বিস্তারিত আমাদের জানতে হবে। তারপর যেটা বলেছিলাম, এই যে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষ বলুন বা প্রতিকারমূলক শিক্ষণ রিমিডিয়াল টিচিং, শিক্ষণ উপকরণ বা লার্নিং ডিসেবিলিটিস, এই প্রত্যেকটা টপিক আপনাদের কিন্তু পড়তে হবে। আপনার আগে টপিকগুলো যেগুলো বলছি সেগুলো কপিতে নোট ডাউন করে রাখুন, কারণ একটা স্ট্র্যাটেজি করতে হবে। তো স্যার একটা স্ট্র্যাটেজি না করলে কি হয়, একটা প্ল্যানিং ছাড়া আমাদের কোনো কাজ সাকসেস হবে না। আগেই আমরা সিলেবাসটা করেছি যাতে করে এই প্ল্যানিং অনুসারে আমরা কাজ চালাতে পারি। এবারে দেখি বাংলা ব্যাকরণের মূলত 13টা অধ্যায়, আরও 1-2টা এডিশনালি প্লাস হবে পরবর্তী সময়, মানে আমরা করাবো, দেখতে পাবেন। মূলত এই 13টা অধ্যায় যেটা বিশেষ গুরুত্বপূর্ণ। 1 নম্বর যেমন শব্দ এবং পদ থেকে কি টপিক থাকছে, শব্দ ভাণ্ডার, তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি বিদেশি, কোন শব্দ তদ্ভব, কোন শব্দ তৎসম, এগুলো আপনাদেরকে জানতে হবে। এটা একটা ট্রিক আছে, মুখস্থ করলে চলবে না। পদ বলতে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়া, ঠিক আছে, এইগুলো আপনাদের জানতে হবে। সমার্থক শব্দ, বিপরীত শব্দ আপনাদের আসবে, এইগুলো জানতে হবে। ভাষা বলতে হবে সাধু ভাষা এবং চলিত ভাষা। একটা বাক্য দেওয়া থাকবে, এটা সাধু ভাষায় আছে, আপনাকে চলিত ভাষায় এটা রূপান্তর করতে হবে, কিংবা চলিত ভাষায় রূপান্তর দেওয়া আছে, আপনাকে সাধু ভাষায় সেইটাকে পুরো সেন্টেন্স থেকে আপনাকে ট্রান্সফর্ম করতে হবে, ট্রান্সলেট করতে হবে, পরিবর্তন, রূপান্তর করতে হবে। তারপর হচ্ছে বাক্য এবং বাক্যের গঠন, ক্রিয়ার কাল এবং ক্রিয়াপদ, সকর্মক, অকর্মক, দ্বিকর্মক, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। বিশেষ করে এই 5 প্রকারের ক্রিয়াপদ আমাদেরকে জানতে হবে, সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক, সঙ্গে সমাপিকা এবং অসমাপিকা। এই টোটাল আমরা এই 5টা ক্রিয়াপদ আমরা কভার করব। তারপর আমরা যদি দেখি, তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কারক দেওয়া আছে। আমাদের কিন্তু কারকটাও কিন্তু আমাদের খুব ভালো করে, কারক নির্ণয়ের সহজ পদ্ধতি, একটা ক্লাস দেখলে আপনাদের আর লাগবে না, একটা ক্লাস দেখার সঙ্গে সঙ্গে আপনাদের কারক একদম খালাস হয়ে যাবে, বলবেন স্যার কারক তো আর নয়, এক ক্লাসে কিন্তু কারক খালাস হয়ে গেছে স্যার। তো এই ধরনের ক্লাস আমি আপনাদের দিতে চলেছি, আপনারা শুধুমাত্র সাথে থাকুন। তারপর আমরা দেখব সমাস এবং সন্ধি বিচ্ছেদ। সন্ধি বিচ্ছেদেরও দুর্দান্ত ট্রিক আছে, সমাসেরও ট্রিক আছে, প্রত্যেকটা ট্রিক সহকারে আপনাদের বোঝানো হবে।
বাক্য পরিবর্তন, সরল, জটিল এবং যৌগিক, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু আসে সরল, জটিল এবং যৌগিক বাক্য থেকে। তারপর ছন্দ এবং অলঙ্কার। ছন্দ অলঙ্কার যদি বলি, আপনাদের বাংলা যদি ল্যাঙ্গুয়েজ 1 আছে, কথাটা একটু বুঝবেন এখানে, যদি আপনাদের বাংলা যদি আপনারা ল্যাঙ্গুয়েজ 1 নিয়ে থাকেন তাহলে ছন্দ অলঙ্কার পড়তে হবে, কারণ কবিতা আসবে, আর কবিতা আসবে মানে ছন্দ অলঙ্কার আসবে। যদি আপনারা বাংলাকে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে নিয়ে নেন, দ্বিতীয় ভাষা, তাহলে এখানে কোনো কবিতা আসবে না, আর এখানে আপনারা বিশেষ করে ছন্দ তো আপনাদের আসবেই না কনফার্ম, অলঙ্কারও না আসার 90% চান্স আছে। ঠিক আছে, তার পরবর্তী স্লাইডে আমাদের কি বলেছে দেখুন। এখানে যা বলেছিলাম, সমাস, সন্ধিবিচ্ছেদ, কারক এবং ক্রিয়াকাল, এই 4টা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই 4টা অধ্যায় হচ্ছে বাংলা ভাষার একটা গাণিতিক সূত্র। এই 4টা অধ্যায় বিশেষ করে আমরা গণিতে যেভাবে সূত্র হয়, এই সূত্র অনুযায়ী আমরা শেখার চেষ্টা করব। এগুলো মুখস্থ নয় ভাই, মুখস্থ না করে অন্তর্নিহিত লজিক বা যুক্তি বোঝার চেষ্টা করতে হবে। কারণ মুখস্থ করলে আমরা কয়টা বাক্য মুখস্থ করব, কয়টা শব্দ মুখস্থ করব, কয়টা সেন্টেন্স মুখস্থ করব, আমরা তো পারবো না, তাই না? তাই এইগুলা মুখস্থ না করে একটা গাণিতিক সূত্রের মাধ্যমে আমরা সবগুলাকে শেখার চেষ্টা করব নিখুঁতভাবে। তো এবারে যা বলেছিলাম, আমাদের যেটা প্রস্তুতি কী ধরনের হবে এটা যদি আমরা দেখি, প্যাডাগজি যেটা মূল লক্ষ্য, এটা হচ্ছে শ্রেণীকক্ষের বাস্তব পরিস্থিতি অনুধাবন এবং শিশুর মনস্তত্ত্ব বুঝে বুঝে আমাদের শিখতে হবে। এটা কী করে বুঝতে হবে? যদি আমরা প্যাডাগজি শিখতে চাই, আমাদের ক্লিক করতে হবে স্যার স্টাডি মেথডটা কি, প্রস্তুতির ধরনটা কি, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। প্রত্যেকটা টপিকের কনসেপ্ট, এমসিকিউর উপর আমরা জোর দেবো না, বারবার বলি এমসিকিউর উপর জোর দেওয়ার দরকার নেই, কিছুটা এমসিকিউ করবেন প্র্যাকটিস, কারণ 10,000, 20,000, 50,000 এমসিকিউ যদি আপনি প্র্যাকটিস করুন, আপনি একটা প্রশ্ন কমন পাবেন না। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। লিখে রাখুন, আমি আজকে বিগত 10 বছর থেকে সিটেট পড়াচ্ছি এবং আমি 10 বছর থেকে সিটেট দিচ্ছি, নিজেও আমি প্রত্যেকবার কিন্তু সিটেট দিই, এবং আপনাদের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ এবং ভগবানের আশীর্বাদে প্রত্যেক বছরই কিন্তু আমি ভালো নম্বরে কোয়ালিফাই করি। এটা আমার হবি হয়ে গেছে, শখ। যদিও আমার সিটেটের সার্টিফিকেটের প্রয়োজন নাই, অলরেডি আমি জবে আছি, কিন্তু তারপরেও আমি প্রত্যেক বছর কিন্তু আমি সিটেট দিই। এটা আমার একটা হবি এবং সবার আশীর্বাদে আমি একটা ভালো নম্বরও পাই। তো প্রথমতে কি করতে হবে, এবং এই যে কনসেপ্ট যদি আমরা না বুঝি, কনসেপ্ট ক্লিয়ার, প্রথমে কনসেপ্টটাকে আমাদের কি করতে হবে, ক্লিয়ার করতে হবে, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট। তারপর এই কনসেপ্টের সঙ্গে সঙ্গে এই বাস্তব উদাহরণের সঙ্গে মিলে খুঁজে আমাকে একটা মিল ধরিয়ে রাখতে হবে, যে যদি এই টপিক থেকে প্রশ্ন আসে তাহলে আমি এই ধরনের যদি করি তাহলে আমি অবশ্যই জিনিসটাকে শিখতে পারবো বা বুঝতে পারবো। তো প্রশ্নের ধরনটা থাকবে পরিস্থিতি ভিত্তিক বা প্রয়োগমূলক, যেগুলো হয় এই ধরনের আমাদের প্রশ্ন থাকছে। গ্রামারের ক্ষেত্রে আমরা কি করব, অনুচ্ছেদ থেকে নিখুঁতভাবে ভাষার গঠন এবং নিয়ম আমরা শনাক্ত করব। প্রচুর অনুশীলন, পাঠ্য পড়ার অভ্যাস এবং নিয়মের যৌক্তিক প্রয়োগ করব। নিয়মগুলো আমাদেরকে একটু গ্রামারের ক্ষেত্রে কিন্তু নিয়মগুলো কিছুটা জানতে হয়। তারপর সরাসরি সূত্রভিত্তিকে আমরা যাব না, আমরা বুধ পরীক্ষণ নির্ভরের উপর আমরা ক্লাসগুলো আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এবার সিলেবাস যদিও বিশাল, সিলেবাস কিন্তু অনেক বড়। যদিও আপনারা দেখছেন যে আমি একটু সময় সব সিলেবাসটা আলোচনা করে দিয়েছি, তার মানে মনে হতে পারে যে স্যার সিলেবাসটা তো অনেক ছোট, কিন্তু না, সিলেবাসটা অনেক বিশাল। যদি আমরা সঠিক পরিকল্পনায় যদি আমরা কাজ না করি তাহলে আমরা সাফল্য পাবো না। আমাদেরকে সঠিক পরিকল্পনা অনুযায়ী করতে হবে। তো আমাদের পরিকল্পনা কি স্যার? আমাদের পরিকল্পনা হচ্ছে সিলেবাসকে প্রথমে ভাগ করে নিতে হবে। একসঙ্গে সম্পূর্ণ সিলেবাস করা যাবে না। আজকে একটা টপিক আমরা ধরবো, আগামীকালকে আরেকটা টপিক, তার পরের দিন আরও একটা টপিক, তারপরের দিন আরও একটা টপিক, এইভাবে এক একটা টপিক এক এক দিন আমরা কভার করব। ঠিক আছে, প্রত্যেকটা টপিককে এক এক দিন আপনাদের কভার করতে হবে। সঙ্গে মুখস্থ নয়, কিন্তু কনসেপ্ট এবং লজিকটা বুঝতে হবে। এই টপিকের কি কনসেপ্ট রয়েছে, কনসেপ্টটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এবং লজিকটা বুঝবো যে কেন এটা হলো। এটা যত সময় আমরা বুঝছি না যে কেন এটা হলো, ততক্ষণ কিন্তু আমাদের হবে না, এটা আমরা মাথায় রাখবো। তারপর আমরা মক প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন প্র্যাকটিস করব। কনসেপ্ট বোঝা শেষ, আমরা কনসেপ্ট ভালো করে সিলেবাস ভাগ করে নিয়েছি, কনসেপ্টটা ভালো করে বুঝে নিয়েছি। এবার আমরা এই টপিক ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নেব। যেমন ধরুন একটা প্যাডাগজির একটা টপিক যার নাম হচ্ছে অ্যাসেসমেন্ট বা মূল্যায়ন।
আমরা আজকে মূল্যায়ন টপিকটা করালাম আপনাদের, ওটা আপনাদের বোঝালাম। তো তার পরবর্তীতে আমরা এই মূল্যায়ন থেকে গত 12 বছরে কী প্রশ্ন এসেছিল 12 থেকে 2026, টোটাল 13-14 বছরে, এবার 26 প্লাস হয়ে গেছে, 26-এ 2 দিন সিটেট হয়েছিল, 7 তারিখ 8 তারিখ, 18 কোয়েশ্চন আমরা অ্যাড করে দেব। তো এই 12 বছরে এই টপিক থেকে কি প্রশ্ন এসেছিল এইগুলো আমরা দেখে নেব। তখন কী হবে, কনসেপ্টটা আরও বেশি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপর আমরা মক টেস্ট করব, প্র্যাকটিস সেট করব, ওএমআর শিটে করব, বাস আর কি চাই। এই ধরনের এই স্টেপগুলো যদি আমরা ফলো করতে পারি প্রত্যেক দিন, তাহলে অবশ্যই আমরা ভালো নম্বর অবশ্যই পাবো। এটা সহজ গুরুর তরফ থেকে বেস্ট উইশেস থাকলো। এবং আপনারা যারা আমাদের পেইড ব্যাচে জয়েন হতে চান তাদের জন্য আমরা জানিয়ে রাখি যে প্রতি বছর ন্যায় এবারও আমাদের পেইড ব্যাচ স্টার্ট হয়ে গেছে সেপ্টেম্বর 2026কে মাথায় রেখে। এবারের আমাদের ব্যাচটা হচ্ছে প্রতিশ্রুতি ব্যাচ। তো এই ব্যাচে আপনারা বাংলা ভাষার সম্পূর্ণ ক্লাসের নোটস পিডিএফ ফাইলগুলো আপনারা পড়তে পারবেন, কিন্তু ডাউনলোড বা প্রিন্ট করতে পারবেন না। এটা দুঃখিত, আমি আগে বলে রাখি, কারণ এখানে অনেকগুলো পিডিএফ ফাইল আছে আপনাদের জন্য, সাফিসিয়েন্ট পিডিএফ ফাইল, 50টারও বেশি প্র্যাকটিস সেট, 50টারও বেশি মক টেস্ট, তাছাড়া আরও আমরা পেন পেপার মক টেস্ট নেব, অনলাইন মক টেস্ট তো আছেই। তাছাড়া প্রত্যেকটা ক্লাসের নোটস বা আমরা যেগুলো ইবুক বানিয়েছি এইগুলো সবগুলো আপনারা দেখতে পাবেন। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, প্রত্যেকটা টপিকের আপনারা এখানে আছে। আপনার একবার সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে নিন প্লে স্টোর থেকে সহজগুরু অ্যাপটা ডাউনলোড করে আপনারা এই কোর্স যেখানে পাবেন এই কোর্সে আপনারা এনরোল হয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আপনাদের অনেক কিছু দেওয়া আছে, অলরেডি আমরা আগে থেকে কাজ করে রেখেছি এই কোর্সের মধ্যে, আপনারা সবগুলো দেখতে পাবেন। এবং তার পরবর্তীতে আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনারা ইনফরমেশন পাবেন যে কখন আমাদের লাইভ ক্লাস হতে চলেছে, কখন কি ক্লাস হবে, কখন কি নোটস দেওয়া হবে, কখন মক টেস্ট হবে, সবগুলো আপনারা এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানতে পারবেন। আরও বিস্তারিত কিন্তু জানতে গেলে অবশ্যই আপনারা কমেন্টে যোগাযোগ করবেন। ধন্যবাদ। এই পর্যন্তই, খুব শিগগিরই আমরা অন্য ক্লাস দেখতে পাবো, এবং প্রত্যেক দিন আমাদের ইউটিউবে কিন্তু ফ্রি ক্লাস আসবে। ঠিক আছে, তো ধন্যবাদ, জয় হিন্দ।